দেখো প্রত্যেক দেখতে পাচ্ছ, প্রত্যেক দেখা যাচ্ছে। হ্যাঁ দাদা। ফার্স্ট কোশ্চেন দেখো স্ক্রিনে আসছে, ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে আসছে। প্রত্যেকে শুরু করো, অ্যান্সার কেউ বলবে না, ঠিক আছে? প্রত্যেকে কোশ্চেনটা পড়ো, পড়ে স্টার্ট করো। অ্যান্সার কেউ বলবে না। চলো টাইম স্টার্ট নাও। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলবে না। প্রত্যেক কোশ্চেনটা মন দিয়ে পড়ো, পড়ে নিজের মতো করে ক্যালকুলেশন করো, অ্যান্সার কেউ বলবে না। চলো প্রত্যেকে করো মন দিয়ে। বি এর তুলনায় 18 বছরের ছোট, 6 বছর বাদে বি এর বয়স সি এর বর্তমান বয়সের অনুপাত 3:2। যদি বর্তমানে এ এর বয়স সি এর বয়সের দ্বিগুণ হয়, তাহলে 4 বছর আগে বয়স কত ছিল? 4 বছর আগে বি এর বয়স কত ছিল? বি এর 4 বছর আগে বয়স কত ছিল? প্রত্যেকে ট্রাই করো, অ্যান্সার কে বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। বলো, কারো অ্যান্সার এলে বলো। কারো অ্যান্সার আসছে? বি এর তুলনায় 18 বছরের ছোট, 6 বছর বাদে বি এর বয়স সি এর বর্তমান বয়সের অনুপাত হবে 3:2। যদি বর্তমানে এ এর বয়স সি এর বয়সের দ্বিগুণ হয়, তাহলে বি এর 4 বছর আগে বয়স কত ছিল? এটা আনতে চেয়েছি। অপশন আছে কি? চলো অপশনটা দিয়ে দিই। অপশনেতে বলছে 30 ইয়ার্স, অপশন বিতে বলছে 28 ইয়ার্স, অপশন সিতে বলছে 32 ইয়ার্স, অপশন ডিতে বলছে 26 ইয়ার্স। চারটা অপশন রয়েছে। বি এর তুলনায় 18 বছরের ছোট, 6 বছর পর বি এর বয়স আর সি এর বর্তমান বয়সের অনুপাত 3:2। যদি বর্তমানে এ এর বয়স সি এর বয়সের দ্বিগুণ হয়, তাহলে বি এর 4 বছর আগে বয়স কত ছিল? বলো অ্যান্সার কত আসছে? স্যার 28 হবে। একজন বলছে 28 হবে, বাকিদের? 26 হবে কি? একজন বলছে 26 হবে, বাকিদের? 28 আর 26, এছাড়া কোনো অ্যান্সার আসছে? একদম সোজা কোশ্চেন, দেখো বাবা প্রত্যেকে। তাহলে দেখো এখানে কে কে আছে, এ আছে, বি আছে, সি আছে। আমি তিনজনের নাম লিখছি, এ আছে, বি আছে, আর সি আছে। এবারে কি বলেছে? বর্তমানে এ এর বয়স সি এর বয়সের দ্বিগুণ। তার মানে বর্তমানে সি এর বয়স যদি এক্স হয়, এ এর বয়স কত হবে বলতো? 2x, ঠিক কি না? আর বলেছে বি নাকি এ এর তুলনায় 18 বছরের ছোট, তাহলে বি এর বর্তমান বয়স কত হবে? 2x - 18। দেখো আগে এটা সবাই বুঝলে নাকি? এটা বুঝেছো যে বর্তমানে এ এর বয়স নাকি সি এর বয়সের দ্বিগুণ। সি এর বয়স যদি এক্স হয়, তাহলে এ এর বয়স কত হয়েছে? 2x। আর বি এর বয়স নাকি এ এর থেকে 18 বছর কম, তাহলে বি এর বয়স কত হচ্ছে? 2x - 18। এটা বলেছে। এটা প্রত্যেক বুঝেছো কি? এই জায়গাটা এটা করলাম। হ্যাঁ দাদা। কোনো ডাউট আছে? নেই। আচ্ছা এবারে কি বলছে দেখো, বলছে অনুপাত যেটা দিচ্ছে দেখো, 6 বছর বাদে বি এর বয়সের
সঙ্গে সি এর বর্তমান বয়সের অনুপাত দিয়েছে। তাহলে 6 বছর পরে বি এর বয়স কত হবে? বি এর বর্তমান বয়স তো 2x মাইনাস 18। তাহলে 6 বছর পরে কত হবে? 2x মাইনাস 18 প্লাস 6। তাহলে 6 বছর পরে বি এর বয়স হবে। তাহলে বি এর 6 বছর বাদে যা বয়স হবে আর সি এর বর্তমান বয়স মানে এক্স, এদের অনুপাত দিয়ে দিয়েছে 3:2 মানে 3/2। এবার দেখো আমি যদি কোনাকুনি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসছে 2 কে দিয়ে পুরোটা গুণ করব, 2 ইন্টু 2x মাইনাস 18 প্লাস 6, আর এখানটায় গুণ করব 3x। দেখো 2 দুগুণে কত? 4x মাইনাস 36 প্লাস 12 ইকুয়ালস টু 3x। দেখো 4x থেকে 3x বাদ গেলে কত? x হবে। আর মাইনাস 36 প্লাস 12 মানে মাইনাস 24, এটা দিয়ে গেলে 24 হয়ে যাবে। সি এর বর্তমান বয়স কত পেয়ে গেলাম? 24। আমাকে বলেছে বি এর 4 বছর আগে বয়স কত ছিল, আগে থেকে নি বি এর বর্তমান বয়সটা কত। 24 দুগুণে 48 মাইনাস 18, তাহলে বি এর বর্তমান বয়স কত? 30। 4 বছর আগে কত হবে? 30 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 26 বছর। তাহলে অ্যান্সার কত আসছে? বি এর 4 বছর আগে কত বয়স ছিল? 26 বছর। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। দেখো প্রত্যেকে বুঝেছো নাকি? প্রত্যেকে বুঝেছো নাকি? দেখো বাবা, কারো কোনো ডাউট থাকলে বলো। পুরো ক্লিয়ার? হ্যাঁ দাদা বুঝেছি। প্রত্যেকে বুঝেছো তো? কোনো জায়গায় ডাউট নেই আশা করছি। চলো পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার আমরা 2 তে যাবো, 2 নম্বর কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 2 দেখি কি বলছে। চলো 2 নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনে আসছে, প্রত্যেকে মন দিয়ে পড়ো। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। একজন দোকানদার দুটি দ্রব্য যথাক্রমে, দ্রব্যগুলোর নাম দিয়েছে, একটার নাম এ একটার নাম বি, একটা 40% লাভে একটা 20% ক্ষতিতে বিক্রি করছে। যদি সে সামগ্রিকভাবে 8 টাকা লাভ করে এবং এ দ্রব্যের দাম বি দ্রব্যের তুলনায় 140 টাকা কম হয়, তাহলে বি দ্রব্যের দাম কত? চলো আমি অপশন দিয়ে দিচ্ছি। অপশন এতে বলছে 280 টাকা, অপশন বি তে বলছে 340 টাকা, অপশন সি তে বলছে 300 টাকা, আর অপশন ডি তে বলছে 260 টাকা। এরকম অপশন দিচ্ছে। একজন দোকানদার দুটো দ্রব্য, একটা দ্রব্যের নাম এ আর একটা দ্রব্যের নাম বি, একটা দ্রব্যে 40% লাভ করছে আর দ্বিতীয়টায় 20% ক্ষতিতে বিক্রি করছে। যদি সে সামগ্রিকভাবে 8 টাকা লাভ করে থাকে এবং এ দ্রব্যের দাম বি দ্রব্যের তুলনায় 140 টাকা কম হয়, তাহলে বি দ্রব্যের দাম কত জানতে চেয়েছে। বলো কারো অ্যান্সার এলো? ট্রাই করো। বলো কত আসছে, ট্রাই করছো কি না দেখাবো? হচ্ছে না দাদা। হচ্ছে না? একটু দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা প্রত্যেকে করো, ট্রাই করো বাকিটা। দাদা 340। 340, একজন বলছে 340, বাকিদের কত আসছে দেখি। একজন দোকানদার আছে, দুটো দ্রব্য যথাক্রমে এ আর বি, 40% লাভ আর 20% ক্ষতিতে বিক্রি করছে। এ দ্রব্যের দাম বি দ্রব্যের তুলনায় কত কম? 140 টাকা কম। আচ্ছা চলো আমরা একটু ধরে ধরে করি। ধরি
বি দ্রব্যের দাম ওয়াই টাকা। প্রত্যেকে মন দিয়ে বোঝো বাবা। আমাকে বলেছে বি দ্রব্যের দাম কত, আমি বি দ্রব্যের দাম ধরলাম, সাপোজ বি দ্রব্যের দাম ওয়াই টাকা ধরলাম। এবারে দেখো এ দ্রব্যের দাম বি এর তুলনায় কত কম, 140 টাকা কম। তার মানে এ দ্রব্যের দাম কত হবে, বি দ্রব্যের তুলনায় 140 টাকা কম। তাহলে এ দ্রব্যের দাম কত হবে, ওয়াই মাইনাস 140। আর বি দ্রব্যের দাম তো আমরা আগেই পেয়েছি ওয়াই টাকা। এবার দেখো প্রথম যে দ্রব্যটা আছে এই টাকাটার উপরে সে 40% লাভ করছে, মানে এখানটা কত লিখবো, 140/100। আর দ্বিতীয় দ্রব্য মানে বি দ্রব্যের দাম, বি দ্রব্যের উপরে, বি দ্রব্যের দাম ওয়াই টাকা, এর উপরে সে 20% ক্ষতি করছে, মানে এখানে 80/100। ওভারঅল সে লাভ করছে কত টাকা, লাভ করছে 8 টাকা। এখান থেকে আমরা দেখো ওয়াই এর ভ্যালু যদি বার করতে পারি তাহলেই আমরা বি দ্রব্যের দামটা পেয়ে যাব। খুব ইজি ছিল একটা কোশ্চেন, বাট একটু ঘুরিয়ে দিয়েছে, একটু ক্যালকুলেশন করতে হবে তাহলেই চলে আসবে। তাহলে দেখো আমি আগে কি ধরলাম, প্রথমে বি দ্রব্যের দাম কত ধরলাম, ওয়াই টাকা। তাহলে এ দ্রব্যের দাম বি দ্রব্যের থেকে কত কম, 140 টাকা কম। তাহলে এ দ্রব্যের দাম কত, ওয়াই মাইনাস 140। এবারে বলেছে প্রথম দ্রব্যে সে 40% লাভ করেছে। দেখো এ দ্রব্যের দাম যত তার উপরে 40% লাভ, মানে 140/100। আর বি দ্রব্যের যত দাম তার উপর 20% ক্ষতি করেছে, মানে ওয়াই ইন্টু 80/100। আর সামগ্রিকভাবে লাভ করছে কত, 8 টাকা। এবার এখান থেকে কাটাকুটি করো, কত আসছে দেখো, এটা কেটে ছোট করো, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। এখানে আমি কাটবো, এটা 4 দুগুণে 8, এটা 5 দুগুণে 10। 7 দিয়ে যদি পুরোটাই গুণ করে দেখো, 7y মাইনাস 7 14 কত 98, মানে 980/5 মাইনাস এখানে কত আসবে 4y/5 ইকুয়াল টু কত 8। এবার এদের যদি লসাগু করি দেখো 5 আসছে। 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরের সংখ্যাটা গুণ করলে যা আছে তাই বসবে, মানে 7y মাইনাস 980 মাইনাস 4y ইকুয়াল টু কত 8। এখানে দেখো 7y থেকে 4y বাদ গেলে কত, 5y। 5y মাইনাস 980, আর এই 5টায় দিয়ে গুণ করে দিই, 5 8 40। তাহলে 5y ইকুয়াল টু কত আসছে, 980 আর 40, 1020। তাহলে y এর ভ্যালু কত আসছে দেখো, 1020 কে 5 দিয়ে ভাগ করে দাও, করলে আসছে দেখো 5 দুগুণে 10, 4 5 20, কত আসছে 1020 আসছে তো। আচ্ছা এটা দেখো কত আসছে, তেরোটা 3y দাদা, 204 204। এটা হবে কত, 5 8 40, আর 980 আর 40 যোগ করলে কত আসছে, 1020 তো আসছে বাবা। তাহলে এখানে আসছে 240 টাকা নাকি, তো 204ই হবে, 204 হবে তো। 204 টাকা আসছে না। স্যার তাহলে কত? 7y থেকে 4y বাদ দিলে তো 3y হচ্ছে তো। এটা ওটা 3y 7y তে 4y। মানে এটা 3y আসবে তাহলে। তার মানে 3y ইকুয়াল টু 1020। আচ্ছা এখানে তাহলে 3 করতে হবে। তাহলে 1020 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে দেখো তো, দেখো তো মিলছে নাকি, 1020 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 340 হচ্ছে। তাহলে তাই হবে। তাহলে 1020 কে 3 দিয়ে ভাগ করো, তাহলে আসছে কত, 300। হ্যাঁ দাদা, 340 তো বললাম। হ্যাঁ ঠিকই বলেছো বাবা, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার কত আসছে, বি দ্রব্যের দাম 340 টাকা। ঠিকই আছে, তাহলে বি দ্রব্যের দাম কত আসছে, 340 টাকা, ঠিকই বলেছো, যে বলেছো, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার কত আসছে, 340 টাকা। এই হচ্ছে কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন ছিল, জাস্ট সাজানো ব্যাপার, ফরম্যাটটা একটু সাজালেই হয়ে যেত। দেখো প্রত্যেক বুঝেছো, ক্লিয়ার হয়েছে নাকি দেখো। তাহলে আগে ধরে নাও বি দ্রব্যের দাম ওয়াই টাকা, এ দ্রব্যের দাম 140 টাকা কম, মানে কি বি দ্রব্যের থেকে, তাহলে এ দ্রব্যের দাম হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস 140। প্রথম দ্রব্যের উপর 40% লাভ, মানে 140/100। আর দ্বিতীয় দ্রব্যের উপর 20% ক্ষতি, মানে 80/100। ওভারঅল লাভ করছে কত, 8 টাকা। এখান থেকে ওয়াই এর ভ্যালু বার করলেই, ওয়াই মানে কি ধরেছিলাম, বি দ্রব্যের দাম পেয়ে যাচ্ছি 340 টাকা। ঠিক আছে, চলো পরেরটা যাই, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার আমরা চলে আসবো 3-তে। 3 নম্বর কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। কোশ্চেন নাম্বার 3, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। একটি পিরামিড আছে যার ভূমিতলের ক্ষেত্রফল 57, উচ্চতা দিয়েছে 10 সেমি, আয়তন কত জানতে চেয়েছে। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না।
একটা পিরামিডের ভূমিতলের ক্ষেত্রফল 57 বর্গ সেন্টিমিটার আর উচ্চতা 10 সেন্টিমিটার, বলবো না? আয়তন কত জানতে চেয়েছে। অ্যান্সার কেউ বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। জাস্ট এখানে পিরামিডের আয়তন এই ফর্মুলাটা জানলেই তুমি কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে। পিরামিডের আয়তনের যদি ফর্মুলাটা তুমি যদি জানো তাহলেই কিন্তু তুমি পারবে। বলো কত আসছে অ্যান্সার? 190। 190। দেখো পিরামিডের আয়তনের ফর্মুলা প্রত্যেকে দেখো, পিরামিডের আয়তন প্রত্যেকে লিখে নাও। পিরামিডের আয়তন সমান সমান, পিরামিডের আয়তন সমান সমান দেখো ভূমিতলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভূমিতলের ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে কি পাবো? পিরামিডের আয়তন পাবো। এবার দেখো ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে 57 আর উচ্চতা দিয়েছে কত? 10। তাহলে দেখো আয়তন কত হয়ে যাচ্ছে? 570। এটা 1/3 হবে তো, 1/3 ভূমির ক্ষেত্রফল into উচ্চতা। 1/3 হবে 1/3। ওয়ান থার্ড এটা তো ইন্টু এটা তো পিরামিডের, এটা তো প্রিজমের হয়ে গেল, এটা প্রিজমের সূত্র এটা। এটা কত বলছে? পিরামিডের আয়তন বলছে না? হ্যাঁ 1/3 হবে তো, আর প্রিজমের হলে এটা হতো। হ্যাঁ দাদা 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হবে। তাহলে এখানে আরেকটা, এখানে 1/3 করে দেবেন। 1/3 ইন্টু ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই তো? করলে কত আসছে দেখো? 570 গুণ 10 গুণ 1/3, 190 আসছে নাকি? হ্যাঁ দাদা। তাহলে অ্যান্সার চলে আসবে কত? 190। পিরামিডের আয়তনের ফর্মুলা কি? ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইন্টু 1/3 করলে আসছে 190 ঘন সেন্টিমিটার। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা? জাস্ট এখানে পিরামিডের আয়তন জানতে চেয়েছিল, পিরামিডের আয়তন কত, জাস্ট তোমাকে ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই কি হবে? অ্যান্সার চলে আসবে। দাদা প্রত্যেকে দেখো বুঝতে পারলে কিনা? প্রত্যেকে বুঝতে পারলে নাকি? দেখো বাবা, কারো কোনো ডাউট থাকলে বলো। দাদা কারো একটু কোনো- আগের অঙ্কটাই যাবে? আগেরটাই আছে, এটা আগেরটা ছিল। দাদা বলছি এই অঙ্কতে একটা লজিক এক্ষুনি মাথায় আসলে বলবো। হ্যাঁ অনেকভাবে করা যেতে পারে, ঠিক আছে, অনেকভাবে করা যেতে পারে। তোমার ঠিক আছে। অ্যান্সার যেভাবে করো তুমি একই অ্যান্সার। চলো পরেরটা দেখি। নেক্সট কোশ্চেন দেখি আমরা, কোশ্চেন নাম্বার 4 চলে যাই। চলো 4 নম্বর কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না। কোশ্চেন নাম্বার 4 প্রত্যেকে মন দিয়ে করো, ডু নট গিভ ইউর অ্যান্সার। অমিত এবং ভূষণের আয়ের অনুপাত 5:3, তাদের ব্যয়ের অনুপাত দিয়েছে 9:5। প্রতি মাসে তারা সঞ্চয় করছে, একজন 5,200 টাকা, একজন 3,600 টাকা। তাহলে ভূষণের আয় কত? প্রত্যেকে করো, অ্যান্সার কেউ বলো না। হয়ে গেছে দাদা। বলো কত আসছে অ্যান্সার? আসছে কারো অ্যান্সার? দাদা 4,400 আসছে। চলো এখানে কি বলেছে? অমিত এবং ভূষণ আছে, দুজন ব্যক্তি আছে যাদের আয়ের অনুপাত দিয়েছে 5:3। আমি উপরে লিখছি অমিত, নিচে লিখবো কি? ভূষণ। এদের আয়ের অনুপাত 5:3, মানে সাপোজ ধরছি অমিতের আয় 5x টাকা, ভূষণের ধরো 3x টাকা। এবার দেখো আমরা কি জানি, আয় থেকে যদি সঞ্চয় বাদ দিই আমরা ব্যয়ের অনুপাত পাই। আচ্ছা অমিত আয় করছে, ব্যয় করছে, তোমার সঞ্চয় করছে কত? 5,200। তাহলে অমিতের ইনকাম থেকে সঞ্চয় বাদ দিচ্ছি, তাহলে আমি ব্যয় পাবো। ঠিক তেমন ভূষণের ইনকাম হচ্ছে 3x টাকা, এখান থেকে তার সঞ্চয় 3,600 টাকা, এটা বাদ দিলে আমি তাদের
ব্যয়ের অনুপাত পেয়ে যাচ্ছি 9:5 করে 9/5। এবারে কোনাকুনি গুণ করবো, দেখো 5 5 25x মাইনাস 5 2 10 শূন্য হাতে 1, 5 5 25 26, আরো দুটো শূন্য। আর এখানে কত আসছে 27x মাইনাস 6 9 54 4 হাতে 5 3 9 27 5 32। তাহলে একদিকে আসছে 26,000, একদিকে আসছে 32,400। এবারে এক্স একদিকে নিয়ে আসবো, সংখ্যা একদিকে নিয়ে আসবো। 25x থেকে -27x বাদ গেলে -2x ইকুয়ালস টু -32,400 থেকে 26,000 বাদ গেলে চলে যাবে -6,400। মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 6,400 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আসবে 3200 টাকা। এক্স এর ভ্যালু কি পেয়ে গেলাম? 3200 টাকা। আমাকে জানতে চেয়েছে কি ভূষণের আয় কত। ভূষণের আয় কত ছিল? 3x টাকা। 3x মানে দেখো একটা এক্স যদি 3200 হয়, 3টে এক্স কত হবে? 3 ইন্টু 3200 করলে আসছে দেখো 3 3 9, 3 2 6, 9,600 টাকা। এটা কার ইনকাম পেয়ে গেলাম? ভূষণের। অ্যান্সার কত আসছে? 9,600 টাকা। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা? প্রত্যেক বইয়ের সময় কি দেখো 9,600 হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো প্রত্যেকের মাথায় ঢুকেছে নাকি বইয়ের সময় কি দেখো? তাহলে অ্যান্সার কত আসছে? 9,600 টাকা। তাহলে আগে ধরে নাও অমিত আর ভূষণের যে আয়ের অনুপাত দিয়েছে, একটা 5 একটা 3 দিয়েছে, 5:3 দিয়েছে। সাপোজ ধরে নাও অমিতের আয় 5x টাকা আর ভূষণের আয় কত? 3x টাকা। এবারে আয় থেকে সঞ্চয় বাদ দিলে আমরা কি পাই? আমরা পেয়ে যাই ব্যয়ের অনুপাত। তাই দেখো অমিতের সঞ্চয় হচ্ছে 5,200, তাই অমিতের 5x ইনকাম থেকে 5,200 বাদ দিচ্ছি। ঠিক তেমনি উল্টো দিকে ভূষণ আছে, ভূষণের ইনকাম 3x টাকা, সেখান থেকে ভূষণের সঞ্চয় 3,600 টাকা বাদ দিচ্ছি। করলে দেখো ব্যয়ের অনুপাত দিয়েছে 9:5 মানে 9/5। এখান থেকে এক্স এর ভ্যালু কত আসছে? 3200। আর যখনই বলেছে ভূষণের আয় কত? 3x ইন্টু 3200, এক্স এর মান পুট করো, তাহলে চলে আসছে 9,600 টাকা। যদি বলতো অমিতের আয় কত, তখন 5x মানে 5 ইন্টু 3200 করে দিতাম। দেখো প্রত্যেকে বুঝছো নাকি? দেখো বুঝতে পারলে প্রত্যেকে? বোঝা গেল তো? হ্যাঁ স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। কারো কোনো প্রশ্ন বুঝতে না পারলে, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। বোঝা গেছে প্রত্যেকে? আর একবার বলুন না একটু। কোন জায়গাটা? আসলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো বুঝতে পারিনি, আর তাহলে একবার একটু আমরা কি বলুন না। করবো? আমরা আয় থেকে সঞ্চয় বাদ দেবো। অমিতের আয় ছিল 5x, 5x মানে 5 কে 5x ধরেছি, আর ভূষণের ছিল 3x। তাহলে আয় থেকে আমরা সঞ্চয় বাদ দিচ্ছি। এখানে অমিতের সঞ্চয় হচ্ছে 5,200, ভূষণের সঞ্চয় 3,600। তাহলে আয় থেকে সঞ্চয় বাদ দিলে আমরা ব্যয়ের অনুপাত পাই কত? পাচ্ছি 9:5 মানে 9/5। এখান থেকে এক্স এর ভ্যালু পেয়েছি 3200। চেয়েছে ভূষণের আয় কত? 3x মানে 3 ইন্টু 3200 করে দাও, করলে আসছে 9,600। বোঝা গেছে? এই কোশ্চেন তোমাদের ক্লাসেও করেছিলাম। প্রত্যেক বুঝেছো তো? চলো পরেরটা যাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেন। প্রত্যেকে মন দিয়ে করো। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না। আচ্ছা, এখানে একটা লাইন লিখতে হবে, যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 10% বৃদ্ধি পায়। এখানটা আর একটা লাইন লিখতে হবে, খরচ 10% বৃদ্ধি পায়, আয় 20% বৃদ্ধি পায়, খরচ 10% বৃদ্ধি পায়, তবে কত শতাংশ সঞ্চয় বৃদ্ধি পাবে? প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না।
কত আসছে দেখো তো। দিবাকর তার আয়ের 85% ব্যয় করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 10% বৃদ্ধি পায়, তবে তার কত শতাংশ সঞ্চয় বৃদ্ধি পাবে? এটা বলেছে, সঞ্চয়টা কত বৃদ্ধি পাবে। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কেউ বলো না। যদি অ্যান্সার হয় বলে দাও কত আসছে অ্যান্সার। বলো অ্যান্সার কত আসছে। দিবাকর তার আয়ের 85% ব্যয় করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায়, খরচ 10% বৃদ্ধি পায়, এই লাইনটা লেখা ছিল না, আমি বললাম লিখে নাও, তবে তার কত দাদা শতাংশ। 50% অপশনটা হবে। কি আছে একটু দেখো, অপশনটা দাও দাদা। অপশন পয়েন্টে আছে। তোমরা এই করছো না, দেখাও বলো। প্রথমে লিখবো আয়, তারপরে লিখবো ব্যয়, তারপর লিখবো সঞ্চয়। দেখো প্রথমে কি বলছে, দিবাকর তার আয়ের কত শতাংশ ব্যয় করছে? 85%। দেখো শতাংশ মানে কি, পার্সেন্টেজ মানে 100। সাপোজ যদি দিবাকরে প্রথমে ইনকাম ছিল 100 টাকা, সে 85% ব্যয় করছে, মানে 85 টাকা ব্যয় করছে, সঞ্চয় করছে কত? 100 থেকে 85 বাদ দাও, 15 টাকা। এটা করতে বুঝেছো। সাপোজ তার আয় প্রথমে 100 টাকা, 85% ব্যয় করছে, মানে 85 টাকা খরচা করছে। 100 টাকা ইনকাম, 85 টাকা খরচা করে দিল, সঞ্চয় করলো ক টাকা? 15 টাকা। এটা করতে বুঝেছো আগে। ওটা 76.6 পাচ্ছে নাকি? আচ্ছা দেখছি বাবা, এটা প্রত্যেক বুঝেছো কি যেটা দেখালাম। এবারে কি বলছে দেখো, তার আয় নাকি 20% বাড়ছে, তাহলে আগে আয় ছিল 100, এখন বাড়ছে কত? 120। আর তার ব্যয় বাড়ছে 10%, তাহলে আগে ব্যয় ছিল 85, এখন 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 110/100। কাটাকুটি করলে আসছে দেখো, 85-কে 11 দিয়ে গুণ করো, ওখানে আসছে 850, আর 85 হচ্ছে 935। তাহলে 935-কে 10 দিয়ে ভাগ করো, 93.5। এটা কি পাচ্ছে? এখন ব্যয় বৃদ্ধি পেয়ে হচ্ছে। আমাকে তাহলে বলে সঞ্চয় কত বৃদ্ধি পাবে। দেখো অঙ্কটা কিন্তু প্রায় করেই দিয়েছি। তাহলে আগে কত ছিল, আমি আগের সঙ্গে এখনকার তুলনা করছি। আগে আমি ধরেছি আয় ছিল 100 টাকা, আগে খরচা করছিল 85 টাকা, তাহলে আগে জমাচ্ছিল কত টাকা? জমানো মানে সঞ্চয় করা, 15 টাকা। 76 কত এসছে জানি। এবারে এখন যখন আয় 20% বাড়ছে, তাহলে এখন আয় হয়ে যাচ্ছে 120 টাকা, আর ব্যয় বাড়ছে 10%, তাহলে 85 ইন্টু 110/100 মানে 93.5 টাকা। তাহলে এখন সঞ্চয় কত হবে বলো তো? 120 থেকে 93.5 বাদ দাও, এখানে আসছে 5 5 10 শূন্য, হাতে 1, 3 1 4, 6 10 শূন্য, হাতে 1, 26.5 টাকা হচ্ছে এখন সঞ্চয়। ঠিক আছে, আগে সঞ্চয় হতো কত? 15 টাকা, এখন সঞ্চয় হচ্ছে কত? 26.5 টাকা। তাহলে ক টাকা বাড়ছে? 26.5 থেকে 15 বাদ দাও। কার উপরে বাড়বে কমবে? আগে যা ছিল। কত পার্সেন্টেজ বাড়বে? 100 দিয়ে গুণ করো। ঠিক আছে, তাহলে দেখো 26.5 থেকে 15 বাদ দিলে কত আসছে? 11.5। নিচে 15 ছিল, গুণ 100। আচ্ছা এই দশমিকটা তুলে নিচে শূন্য বসালে, এখানে 10 যদি বসিয়ে দিই, একটা শূন্য কেটে যাবে। তাহলে এবার এই কাটাকুটি করি, দেখো 5 দুগুণে 10, 3 5-এ 15। তাহলে 115-কে 2 দিয়ে গুণ করো, আসছে কত? 230 নাকি? 230। 230-কে 3 দিয়ে ভাগ করো, করলে যেটা হবে সেটা অ্যান্সার। 3 7-কে 21, 2 20, 3 6 18, আবার 3 6 18, 76.66% তার সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে। এটাই অ্যান্সার। দেখো বাবা প্রত্যেকে বুঝতে পারলে কিনা, প্রত্যেকে বুঝেছো নাকি? দেখো বাবা প্রত্যেকে বোঝা গেছে, ক্লিয়ার হলো নাকি? দেখো কারো কোনো ডাউট, বিন্দু মাত্র সন্দেহ থাকলে জিজ্ঞাসা করবে।
দাদা এই জায়গাটা একটু বলুন না, 26.5 মাইনাস 15 বাই আর 15। দেখো আমাকে বলে যে সঞ্চয় কত বৃদ্ধি পাবে। আগে সঞ্চয় ক টাকা ছিল? 15 টাকা। আর এখন সঞ্চয় কত হচ্ছে? 26.5 টাকা। তাহলে ক টাকা বাড়ছে? 11.5 টাকা বাড়ছে। কার উপরে বাড়বে? আগে যা ছিল। কত পার্সেন্ট বাড়ছে? 100 দিয়ে গুণ করে দাও। বুঝতে পারছো বাবা? তাহলে অ্যান্সার কত আসছে? 76.66% সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে। বুঝেছো প্রত্যেকে? আরো কোনো জায়গায় ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। পরেরটা কি যাবো? হ্যাঁ দাদা যাও। চলো পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। চলো প্রত্যেকে মন দিয়ে করো। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। বলো কত আসছে অ্যান্সার? 4,000 4500। 4500। 4500 দাদা। কোশ্চেনটা দেখে মনে হচ্ছে খুব বড় কোশ্চেন, বিশাল কিছু কোশ্চেন। একদম সোজা কোশ্চেন। কে কে আছে দেখো? অমিত আছে, অরূপ আছে, অভি আছে, তিনজন ব্যক্তি আছে। এরা একটা কাজ সম্পন্ন করছে মানে শেষ করছে। যদি অমিত তার কাজের হাফ অংশ সম্পন্ন করে, অরূপ করে কত? 1/3 এবং অভি করছে কাজের বাকি অংশ, তাহলে অমিতের প্রাপ্য মজুরি কত হবে? যদি মোট মজুরি 9,000 টাকা। আচ্ছা ভালো করে বোঝো, নিশ্চয়ই তুমি একটা কাজের যত অংশ সম্পন্ন করবে, মোট যত টাকা মজুরি পাবে, তার মধ্যে যত অংশ তুমি কাজ করেছো ঠিক ততটা অংশ টাকায় তোমার প্রাপ্য। এখানে বলছে অমিতের প্রাপ্য মজুরি কত। দেখো মোট যদি মজুরি তারা 9,000 টাকা পায়, অমিত কাজ করেছে কত? 1/2 তাহলে নিশ্চয়ই অমিতের টাকার যে পাওনাটা বা প্রাপ্য টাকাটাও সেটাও নিশ্চয়ই 9,000-এর 1/2 হবে। কারণ একজন ব্যক্তি যতটা অংশ কাজ করে মোট টাকার ততটা অংশই তার প্রাপ্য। তাহলে 9,000-কে 1/2 দিয়ে গুণ করে দাও বা কাটাকুটি করে দাও, তাহলে অমিতের প্রাপ্য টাকার পরিমাণ কত হয়ে যাচ্ছে? 4,500 টাকা। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা? তাহলে অ্যান্সার আসছে 4,500 টাকা। একদম সোজা কোশ্চেন ছিল। দেখে মনে হচ্ছে অনেক বড় কোশ্চেন, অনেক কিছুই নাই। একটু চোখ কান খুলে রাখলে অ্যান্সার হতো। প্রত্যেক বুঝেছো নাকি দেখো বাবা? তাহলে অ্যান্সার কত আসছে? 4,500। দাদা হ্যাঁ বলো। দাদা যদি এখানে অভি বের করতে বলতো তাহলে 1/2 আর 1/3 যোগ করে তার সাথে 1 মাইনাস করে দিতাম, যেটা হতো সেটা দিয়ে 9,000-কে ভাগ করে দিতাম, তাই তো? একদমই তাই। ঠিক আছে, বাট এখানে ডাইরেক্ট বলছে অমিতের কত। তাহলে অমিত তো হাফ অংশ কাজ করেছে মানে মোট টাকা তার হাফ অংশটাই প্রাপ্য। 9,000-এর অর্ধেক কত? 4,500 টাকা। খাতা পেনে কোনো দরকারও নেই। ঠিক আছে? হ্যাঁ চলো হ্যাঁ। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। প্রত্যেকের মধ্যে 7 নম্বর কোশ্চেন, ট্রেনের কোশ্চেন। খুব সোজা কোশ্চেন, প্রত্যেকে ঠান্ডা মাথায় করো। অ্যান্সার কেউ বলবে না। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। একটা ট্রেন আছে, ট্রেনটা 260 মিটার লম্বা, একটা গাছকে 13 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে ট্রেনটি 520 মিটার লম্বা সুড়ঙ্গকে কত সময় অতিক্রম করবে এটা জানতে চেয়েছি। অ্যান্সার কে বলো না, প্রত্যেকে মন দিয়ে করো। বলো কারো অ্যান্সার। স্যার 39। 39 সেকেন্ড। আচ্ছা এটা অনেকেই পেরেছো। 260 মিটার লম্বা ট্রেন একটা গাছকে 13 সেকেন্ডে অতিক্রম করছে। আমরা কি জানি? ট্রেন যখন গাছকে অতিক্রম করে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত? 260। অতিক্রম করতে টাইম নিচ্ছে কত? 13 সেকেন্ড। দেখো 260 ভাগ 13,
আর যখন এই ট্রেন যখন সুড়ঙ্গকে অতিক্রম করছে তখন ট্রেনের যে দৈর্ঘ্য 260 প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য 520, টাইম কত লাগবে জানি না, এক্স লিখে রাখো। এবারে করলে দেখো কি আসছে, 13 দুগুণে 26, 20 আসছে। 20 কে এক্স দিয়ে গুণ করলে 20x ইকুয়াল টু 520 আর 260 যোগ করলে দেখো আসছে 0, 6 2 8, 5 2 7, 780। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে, 0 0 কেটে দাও, 78 কে 2 দিয়ে ভাগ করলে 39 সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কি হবে, ট্রেনটা সুড়ঙ্গকে কত সেকেন্ডে অতিক্রম করবে, 39 সেকেন্ডে। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা, আশা করি তোমরা ওইভাবে করেছো। তাহলে হ্যাঁ অ্যান্সার দাদা। কত আসছে, 39 সেকেন্ড। প্রত্যেকে বুঝেছো বাবা? ট্রেন যখন কোনো গাছকে অতিক্রম করে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এখন ট্রেনের দৈর্ঘ্য 260, গাছকে অতিক্রম করতে নিচ্ছে 13 সেকেন্ড। তাই দেখো ওখান থেকে 260/13 করে দিলাম। আর যখন এই ট্রেন যখন সুড়ঙ্গকে অতিক্রম করছে তখন ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে সুড়ঙ্গের দৈর্ঘ্য যোগ করতে হয়। তাই ট্রেনের দৈর্ঘ্য 260, সুড়ঙ্গের দৈর্ঘ্য 520, যোগ করলে যা আসবে, কত সময় লাগবে আমি জানি না, এক্স লিখে রেখেছি। ঠিক আছে, বলি দেখো আসছে এক্স এর ভ্যালু কত আসছে, 39 সেকেন্ড সময়ে ট্রেনটা সুড়ঙ্গকে অতিক্রম করে ফেলবে। দেখো প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে, বুঝেছো? পরেরটা যাবো। হ্যাঁ দাদা যাও। চলো পরে কোশ্চেন নাম্বার 8। কারো কোনো সমস্যা হলে কিন্তু আটকাবো আমাকে। চলো পরে কোশ্চেন নাম্বার 8, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সারকে বলো না। প্রত্যেকে মন দিয়ে করো, ডু নট গিভ ইউর অ্যান্সার। দাদা একটু অপশন গুলো দেবে? হ্যাঁ অপশন দিচ্ছি বাবা। একটু ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না। প্রত্যেক কোশ্চেনটা পড়ো, পড়ে বোঝো। অপশন যেটা আছে দশমিকে আছে। বলো কারো অ্যান্সার বলো কত আসছে। 56.25। 5.2। আচ্ছা 56.25। 56.25। বাকিদের একটা চোঙের ব্যাসার্ধ 5/2 গুণ বৃদ্ধি পায় কিন্তু উচ্চতা 75% হ্রাস পায়। আচ্ছা সাপোজ ধরো আমরা যদি ধরে নিই লেট মানে ধরি অরিজিনাল রেডিয়াস, প্রকৃত ব্যাসার্ধ ছিল চোঙের আর, প্রকৃত ব্যাসার্ধ ছিল কত আর, আর নতুন যে ব্যাসার্ধ সেটা কত গুণ বেড়েছে, 5-এর 2 গুণ। তাহলে এখন কত হয়ে গেছে, 5r/2। আর কে 5/2 দিয়ে গুণ করলে 5r/2। যদি আবার ধরি যে উচ্চতা মানে হাইট h, বাট এখন হাইট কত কমে গেছে, 75% কমে গেছে। তাহলে এখন নতুন নিউ হাইট কত হয়েছে, আগে ছিল h, এখন কমে গেল 75%। ওর লেখা দেখো কত আসছে, 25 দিয়ে কাটলে 3, এটা 4, 4h থেকে 3h বাদ গেলে h/4। এখন হাইট কত আসছে, h/4। আচ্ছা তাহলে এখন আচ্ছা আগে অরিজিনাল আয়তন কত ছিল, মানে ভলিউম কত ছিল, চোঙের ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই r² h।
তাহলে এখন কত হচ্ছে, এখন নিউ যে ভলিউম, নতুন যে ভলিউম, নতুন আয়তন কত হচ্ছে, পাই আর এর ভ্যালু কত পেয়েছি, 5r/2 তার স্কোয়ার। এইচ এর ভ্যালু কত পেয়েছি, এইচ এর ভ্যালু পেয়েছি h/4, h/4। তাহলে কত আসছে দেখো, 5 5 এ 25, তাহলে আসছে পাই 25 আর স্কোয়ার এইচ বাই, এখানে আসছে 2 দ্বিগুণে 4, 4 4 16। এটা এখন কি পেয়ে গেলাম, এখন পেয়ে গেলাম নতুন এটা আয়তন। আচ্ছা আমার বলেছে আয়তনে কত শতাংশ পরিবর্তন হবে। আগে আয়তন কত ছিল, পাই আর স্কোয়ার এইচ, এখন কত হচ্ছে, পাই 25 আর স্কোয়ার এইচ বাই 16, তাই তো? তাহলে এখন কত হচ্ছে, পরিবর্তন কত হচ্ছে দেখো, পাই 25 পাই 25 আর স্কোয়ার এইচ বাই 16 মাইনাস পাই আর স্কোয়ার এইচ, তার উপরে এটা ক্যালকুলেশন হবে, পাই আর স্কোয়ার এইচ এর উপরে ক্যালকুলেশন হবে। কত শতাংশ পরিবর্তন হবে, 100 দিয়ে গুণ করে দাও। এখানে কত আসছে দেখো, 25 পাই আর স্কোয়ার এইচ থেকে 16 পাই আর স্কোয়ার এইচ বাদ গেলে উপরে পড়ে থাকছে 9 পাই আর স্কোয়ার এইচ বাই 16 মাইনাস পাই আর স্কোয়ার, এটা হচ্ছে এইচ ছিল, পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু কত 100। দেখো 16, 9 থেকে 16 বাদ দিলে কত আসছে, সরি এটা 25 ছিল না, 9, আচ্ছা 9 পাই আর স্কোয়ার, 16টা কেটে যাবে, 16 তো ক্যালকুলেশন করে গেছে। ওই নিউ হাইটটা যেটা বাড়ালেন না 75 হ্যাঁ হ্যাঁ তারা 100, ওটা ওই কাটাকুটিটা মনে হয় দেখুন না, এক সেকেন্ড একটু আমি করে নিই, তার বলে দিচ্ছি। 75 হলে 3/4 হবে উচ্চতাটা। এখানটা কত আসছে দেখো, এখানটা আসছে 25 পাই আর স্কোয়ার এইচ থেকে আমি এটা বাদ গেলাম 9 পাই আর স্কোয়ার এইচ বাই, যদি এখানটা আমি ক্যালকুলেশন করি তাহলে এখানটা আসছে, এক সেকেন্ড জিনিসটা আমি ক্যালকুলেশন করে আমি বলে দিচ্ছি, রিভাইজ দিয়ে দিচ্ছি, তোমরা এখন টুকে নাও বলছি। তারপরে এখানে আসছে দেখো 9 পাই আর স্কোয়ার এইচ, 9 পাই আর স্কোয়ার এইচ বাই এখানে 16 পাই আর স্কোয়ার এইচ ইন্টু কত 100। উপরে দেখো, উপরে পাই আর স্কোয়ার এইচ, নিচে পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, 4 25 100, 4 4 16, 25 কে 9 দিয়ে গুণ করলে কত আসছে দেখো, 25 কে 9 দিয়ে গুণ করলে 5 9 45 এর 5 হাতে 4, 9 দ্বিগুণ 18, 4 বাই 225 বাই 4, মানে এখানে আসছে 4 5 এ 20, 4 4 6 24, 4 দুগুণে 8, 4 5 এ 20, 56.25%। সুজয় এটা বলছিলি সুজয়? হ্যাঁ দা এটাই বলেছিলাম। তাহলে অ্যান্সার কত, ভেরি গুড, তাহলে অ্যান্সার কত আসছে 56.25%। মানে এই অঙ্কটা কিছুই না, একটু জাস্ট লেন্দি অঙ্ক। সাপোজ ধরে নাও চোঙটার আগে ব্যাসার্ধ ছিল আর এখন ব্যাসার্ধ 5 এর 2 গুণ বৃদ্ধি পাচ্ছে, মানে এখন হয়ে যাচ্ছে 5r/2। আগে উচ্চতা ছিল h, এখন উচ্চতা 75% হ্রাস পাচ্ছে, আগে যা উচ্চতা ছিল এখন 75% হ্রাস পাচ্ছে, মানে এখন হয়ে যাচ্ছে h/4। আগে আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন কত হচ্ছে, পাই 25 পাই আর স্কোয়ার এইচ বাই 16। তাহলে দেখো আগেরটা থেকে এখন বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট, 56.25%, তাই বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই লাইনটা না লিখলেও হবে, যে এখানে যে লাইনটা লিখেছি এটা তুমি না লিখলেও পারো, ঠিক আছে, না লিখলেও হবে এটা, এই জায়গাটা। তাহলে এখানে অ্যান্সার কত আসছে দেখো, 56.25%। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা, প্রত্যেকে টুকে নাও বা স্ক্রিনশট করে নাও। পরেরটা যাবো, নেক্সট কোশ্চেনে কি যাবো? হ্যাঁ দাদা যাও। চলো পরের কোশ্চেনে কি, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। চলো এটা কোশ্চেনটা সোজা কোশ্চেন, প্রত্যেকে করো। কোশ্চেন নাম্বার 9, প্রত্যেকে মন দিয়ে করো।
অপশন দেবো নাকি? অপশন দিচ্ছি, হ্যাঁ। বৃহত্তম সংখ্যাটি কত বলেছে, চলো অপশন দিয়ে দিই। অপশন এতে বলছে 128, অপশন বিতে বলছে 126, অপশন সিতে বলছে 132, আর অপশন ডিতে বলছে 124। প্রত্যেক মন দিয়ে করো, দেখো কত আসছে। প্রত্যেকে মন দিয়ে করো বাবা, কত আসছে দেখো। পরপর দুটি জোড় সংখ্যার গুণফল 16,128, বৃহত্তম সংখ্যাটি কত? তোমরা অপশন টেস্ট করে করতে পারো, মিডিল টার্ম করেও করতে পারো। প্রত্যেকে করো, যার অ্যান্সার আসবে বলবে। মিডিল টার্মটা একটু বড় হবে, প্রত্যেকে করো। পরপর দুটি জোড় সংখ্যার গুণফল 16,128। সাপোজ ধরো একটা সংখ্যা যদি এক্স ধরো, আর একটা ধরবে x-2 বা x+2 ধরতে পারো, একই ব্যাপার। এবার এদের গুণফল বলেছে, তাই মাঝখানে গুণ চিহ্ন দিচ্ছি। গুণফলটা কত বলেছে? 16,128। এখান থেকে কি পাচ্ছি? x² - 2x, আর এই 16,128টা বাঁদিক ডান দিক থেকে বাঁদিকে এলে মাইনাস হয়ে যাবে, 128 ইকুয়াল টু কত? 0। এখান থেকে দেখো, এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে x² এটাকে আমরা লিখতে পারি 128x প্লাস 126x মাইনাস 16,128 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নেব, পড়ে থাকছে x মাইনাস 128, এখান থেকে প্লাস 126 কমন নেব, পড়ে থাকছে x মাইনাস 128 ইকুয়াল টু 0। তাহলে একটা ইকুয়েশন আসছে x প্লাস 126, আর আসছে কত? x মাইনাস 128, এটা ইকুয়াল টু 0। এবারে বলো কোন ভ্যালুটা মাইনাস আছে, যেটা ডান দিকে এলে প্লাস হবে? নিশ্চয়ই এটা 128 তাহলে x এর ভ্যালু কত হবে? 128। x মানে কি ধরেছি? বড় সংখ্যা। তাহলে অ্যানসার কি হচ্ছে? বৃহত্তম সংখ্যাটা হয়ে যাচ্ছে 128। ঠিক আছে, স্যার এই দেখো বুঝছো স্যার নাকি? হ্যাঁ বলো। স্যার এই মিডিল টার্মের এই বাংলার এই উৎপাদকে বিশ্লেষণ করে এটাকে করতে হয় নাকি? এখানে দেখো, এখানে যেহেতু অপশন গুলো আছে, তোমাকে অপশন গুলো আঁচ করতে হবে। যে 128 126 যদি গুণ করি, দেখো এটা আসতে পারে। আবার 132 আর 124 গুণ করে, এখানে দেখো ইউনিট ডিজিটে 8 আসছে, বাট পুরোটা গুণ করে দেখো এটা আসছে না। এরকম ভাবে ক্যালকুলেশন করে করতে হবে, ঠিক আছে? তাহলে চলে আসবে। তাহলে অ্যান্সার কত আসছে? 128। এখানে মিডিল টার্মটা যা টাইম লাগবে, আর কিছু নেই। প্রত্যেক বুঝেছো বাবা? দেখো তাহলে অ্যান্সার কত আসছে? বৃহত্তম সংখ্যাটি হয়ে যাচ্ছে 128। যদি বলতে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 2 ঘর কমিয়ে দেবে, 128 থেকে 2 ঘর 126 হবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর কোশ্চেন, পরিমিতির কোশ্চেন। প্রত্যেক মন দিয়ে করো, প্রত্যেকে মন দিয়ে করো বাবা, অ্যান্সার কে বলো না। একটা ত্রিভুজ আছে XYZ, এই
ত্রিভুজের অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে 62 ডিগ্রি, অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই এর ভ্যালু 54 ডিগ্রি, ওয়াই ও জেড ও হলো এক্স ওয়াই জেড এবং এক্স জেড ওয়াই এর সমদ্বিখণ্ড। স্যার 89 ডিগ্রি। ওয়াই ও জেড এর ভ্যালু কত এটা বলেছে। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সারকে করো, ছবিটা আঁকো, এঁকে দেখো কি আসছে। কত আসছে বলো? স্যার 89 ডিগ্রি। একজন বলছে 89 ডিগ্রি, বাকিদের কত আসছে? তাহলে আগে ছবিটা আঁকতে হবে। দেখো দাদা 122 ডিগ্রি। আচ্ছা, হতে পারে। দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজটার নাম দিচ্ছি আমি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এবারে বলেছে এক্স ওয়াই জেড এর অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড এর ভ্যালু কত? 62 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 62 ডিগ্রি। আর অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই এটার ভ্যালু কত দিচ্ছে? 54 ডিগ্রি। ওয়াই ও জেড ও এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করছে এক্স ওয়াই জেড অ্যাঙ্গেল আর এক্স জেড ওয়াই কে। অর্থাৎ ছবিটা এখান থেকে এরকম ভাবে আনবো, এটা সমদ্বিখণ্ডিত করছে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড এবং অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই কে। এখানে অবিন্দু আছে, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে ওয়াই ও জেড এর মান কত হবে, মানে এই কোণটার মান কত হবে জানতে চাচ্ছি। ভালো করে দেখ, এই যে ভেতরে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, এটা আমরা জানি। তার মানে পুরো কোণটা যদি 62 হয় তাহলে নিশ্চয়ই এটা কত হবে? 31 ডিগ্রি। আবার এই পুরোটা যদি 54 হয় তাহলে এইটুকু কত হবে? 27 ডিগ্রি। এবার আমরা কি জানি? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি মানে ত্রিভুজ ওয়াই ও জেড, ত্রিভুজ ওয়াই ও জেড এটা সমান সমানই কত? 180 ডিগ্রি। তার মধ্যে দুটো কোণের মান পেয়ে যাচ্ছি, একটার মান পাচ্ছি 31, একটার মান পাচ্ছি 27। 180 ডিগ্রি থেকে 31 ডিগ্রি আর 27 ডিগ্রি যোগ করে বাদ দিলে আমি দেখো এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। 180 ডিগ্রি মাইনাস 31 আর 27 যোগ করলে আসছে, এখানে আসছে 58 ডিগ্রি। 180 থেকে 58 বাদ দিয়ে দাও, তাহলে চলে আসছে 122। অ্যান্সার কত আসছে? 122 ডিগ্রি। খুব ভালো অ্যান্সার দিয়েছে সুজন। অ্যান্সার হবে 122 ডিগ্রি। দেখো প্রত্যেক বুঝতে পারলে কিনা? তাহলে অ্যান্সার চলে আসছে 122 ডিগ্রি। প্রত্যেক বইয়ের সঙ্গে কি দেখো বাবা, পুরো কোণটার মান যদি 62 হয়, এখানে সমদ্বিখণ্ডিত করছে মানে কত হয়ে যাচ্ছে? এটা হাফ হয়ে যাচ্ছে 31। আর পুরোটার মান যদি 54 হয়, এখানে সমদ্বিখণ্ডিত করছে মানে কি 54 অর্ধেক 27 ডিগ্রি। আর এই তিনটের সমষ্টি হতে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 31 আর 27 বাদ দিলেই এই কোণটার মান পেয়ে যাচ্ছে 122 ডিগ্রি, যেটা জানতে চাইছি। দেখো প্রত্যেকে বুঝতে পারলে? তাহলে অ্যান্সার কি আসছে? 122 ডিগ্রি। বোঝা গেছে প্রত্যেকে? হ্যাঁ। চলো পরের কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। পরের কোশ্চেন প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। যদি 3a প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2c মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাকে বলেছে 3a প্লাস বি প্লাস 2c ইকুয়াল টু কি হবে? বলবো দা? একটু ওয়েট করে যাও।
বাকিরা দেখি কি কি বলে। বলো কত আসছে স্যার? 3 3 হবে। বাকিরা কি বলছো বলো শুনি। 3 দেখো এখানে 3a প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2c মাইনাস 3 তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমি এখান দিয়ে এরকমও লিখতে পারি 3a প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান দিয়ে 3 এর মান কত লিখতে পারি? 3 এর মান লিখতে পারি -1। মানে দেখো স্কোয়ারটা ডান দিকে চলে আসবে, 0 স্কোয়ার মানে 0 হবে, আর √0 মানে 0। 3 এর ভ্যালু কত আসছে? -1। আর এখান দিয়ে এটাও লিখতে পারি b মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 0 মানে b এর ভ্যালু কত হবে? 1। এখান দিয়ে কি লিখতে পারি আমি? 2c মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। 2c এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 3, আর c এর 2c এর ভ্যালু 3 মানে 3 থাকুক। কেন 3 থাকুক? কারণ 2c লেখা আছে, মানে মান বসাও। 3 এর মান কত পেলাম? -1। b এর মান কত পেলাম? +1। 2c এর মান কত পেলাম? +3। +1 -1 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি? 3 ইজ দ্য কারেক্ট। একদম সোজা কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু প্রায় আসে কিন্তু পরীক্ষায়। তাহলে অ্যান্সার আসছে 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই তিনটের সমষ্টি তো 0, তাই দেখো আমি ইন্ডিভিজুয়ালি এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। তাই দেখো ক্যালকুলেশন করে আসলে 3a ইকুয়াল টু -1, b ইকুয়াল টু 1, 2c ইকুয়াল টু 3। এবারে মান পুট করো এখানে, বলে দেখো -1 +1 +3 আসছে, প্লাস মাইনাস একই সংখ্যা কেটে যায়, পড়ে থাকছে একাকে 3। তাহলে অ্যান্সার আসছে 3। স্যার হ্যাঁ বলো। স্যার এই প্রথমের এটা কি হয় করলেন, ওই 3a প্লাস 1 হ্যাঁ স্কোয়ার 0, স্যার ওটা তো 9 হবে নাকি না? কোনটা বলো? 3a স্যার প্রথম প্লাস 1 তার হোল স্কোয়ার, এবারে মাঝখানে কি প্লাস চিহ্ন আছে তো, মানে এই সবগুলো সমষ্টিতে 0 এসছে। তার মানে এইটা ইকুয়াল টু আমি 0 লিখতে পারি, এইটা ইকুয়াল টু আমি 0 লিখতে পারি, এইটা ইকুয়াল টু 0 লিখতে পারি। এখন 3a প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 মানে পরের লাইনে আমি এটা লিখতে পারতাম 3a প্লাস 1 ইকুয়ালস টু √0। স্কোয়ারটা দিকে এলে কি হবে? বা স্কোয়ারটা দিকে নিয়ে যাও, 0 স্কোয়ার যদি করে দাও কি হবে? 0ই হবে। তাহলে 3a প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 3 এর ভ্যালু কত হবে? -1। বুঝেছো প্রত্যেকে? ঠিক আছে। অ্যান্সার কত আসছে? 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব ভালো কোশ্চেন ছিল এটা। পরে কোশ্চেন নাম্বার 12 দেখো, 12 নম্বর কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে দেখো, অ্যান্সার কে বলো না। কোশ্চেন নাম্বার 12 প্রত্যেকে করো। একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করেছে, এখনো তার কাছে 420টি। 700 আসলে তার কতগুলি আপেল ছিল? 700 একদম সোজা কোশ্চেন দিয়েছে, এই অ্যান্সারটা কি হবে? 700। তাহলে দেখো ফল বিক্রেতার কাছে আপেল ছিল কিছু, সাপোজ ধরো 700, ফল বিক্রেতার 700 কাছে 100% আপেল ছিল, সে 700 40% আপেল বিক্রি করেছে, মানে রয়েছে কত? 60%। এই 60% ইকুয়ালিটি কত লিখবো? 420টা আপেল আছে। এটা খুবই সোজা কোশ্চেন। তাহলে 1% ইকুয়াল টু 420/60, আর টোটাল আপেল ধরছি 100%, তাহলে 100% ইকুয়াল টু কত? 420/60 গুণ 100 করলে আসছে দেখো 7, কত হয়ে যাচ্ছে? 700। তাহলে অ্যান্সার কত আসছে? কতগুলি আপেল ছিল তার কাছে? 700। এটা আশা করি সবাই পারবে, আমাদের স্টুডেন্টরা, কারো কোনো অসুবিধা হবে না। প্রত্যেক বুঝেছো তো বাবা? চলো পরে কোশ্চেন নাম্বার 13, প্রত্যেকে মন দিয়ে করো। 13 নম্বর কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। কোশ্চেন নাম্বার 13 পারমুটেশন কম্বিনেশনের কোশ্চেন দিয়েছে, যেগুলো পরীক্ষায় আসে। শিয়ালদা থেকে বনগাঁ মোট 17টি রেল স্টেশন আছে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে হলে মোট কত প্রকার টিকিটের প্রয়োজন হবে? There are 17 stations. না অপশন আছে তাই একটু। Shialda and Bangaon
Then how many types of tickets are required to travel from one to another? অপশন দিয়ে দিচ্ছে, প্রত্যেকে মন দিয়ে করো। তোমরা অ্যান্সারটা বার করে রাখো, আমি অপশন দিচ্ছি। প্রথম অপশন লেখো 306, অপশন বিতে লেখো 136, অপশন সিতে লেখো 272, হ্যাঁ অপশন সি না, আর অপশন ডিতে লেখো নান অফ দিস। অপশন সি। চারটা অপশন। শিয়ালদা থেকে বনগাঁ মোট কটা স্টেশন আছে? 17টা। এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে হলে কত প্রকার টিকিটের প্রয়োজন এটা বলেছে। এক্ষেত্রে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবে, n ইন্টু n মাইনাস ওয়ান। ফর্মুলাটা কি? n ইন্টু n মাইনাস ওয়ান। n মানে কি? নাম্বার অফ প্ল্যাটফর্ম বা স্টেশন। কটা স্টেশন আছে? 17টা। তাহলে n এর জায়গায় লিখলাম 17। পরের লাইনে কি লিখবো? n মাইনাস ওয়ান মানে 17 গুণ 16। তাহলে 17কে 16 দিয়ে গুণ করো, দেখো আসছে অ্যান্সার 272। অ্যান্সার কত হবে? 272টি টিকিটের প্রয়োজন হবে। ঠিক আছে, অ্যান্সার কি আসছে? 272 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হবে 272। স্যার পরের কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার এটা কি কি কোন টাইপের অঙ্ক? এটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের চ্যাপ্টার অঙ্ক। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। দেখো এরকম ধরনের কোশ্চেন প্রায় আসে। একজন একজনকে কার্ড গিফট করছে, এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাচ্ছ, একটা টিমের সঙ্গে আর একটা টিম খেলছে। দিস আর ভেরি কমন টাইপ অফ কোশ্চেন ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন। পরের কোশ্চেন দেখো কি বলছে। দেখো এই কোশ্চেনটা আগের কোশ্চেনটার মতো। একটা ক্লাসে আছে 30 জন ছাত্রছাত্রী, প্রত্যেককে নিউ ইয়ার কার্ড বা SMS পাঠাচ্ছে। তাহলে মোট কতগুলো কার্ড বা SMS এর দরকার হবে? এক্ষেত্রে আমরা একই ফর্মুলা ইউজ করব, n ইন্টু n মাইনাস ওয়ান। n এর ভ্যালু 30 গুণ 30 থেকে একবার দাও 29। 30কে 29 দিয়ে গুণ করলে 3 29 87, পাশে একটা শূন্য। তাহলে অ্যান্সার কি হবে? 870টি SMS বা কার্ডের দরকার হবে। ঠিক আছে, প্রত্যেক বুঝেছো? দেখো তাহলে অ্যান্সার কি আসছে? 870টি কার্ড বা SMS। হ্যাঁ বলো। যখনই এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার কথা বলবে, একজন একজনকে কার্ড পাঠাবে বা SMS পাঠাবে, তখন এই ধরনের ফর্মুলা আমরা ইউজ করব। ফর্মুলাটা কি? n ইনটু n মাইনাস ওয়ান। হ্যাঁ বলো, কে কি বলছো? বলছি এটা থেকে সেই হ্যান্ডশেকেরটাও তো হয় না? হ্যান্ডশেকের হয়, হ্যান্ডশেকের আলাদা নিয়ম আছে। ঠিক আছে, ওটা NC2 এরকম ফর্মুলা আছে। হ্যাঁ, ওর একটা বাই টু একটা বলবি। সবই করবো, চিন্তা নেই। এটা হচ্ছে একটা টাইপ। আরো কোশ্চেন আছে সামনে, দেখো দেখতে হবে। চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। IPL প্রতিযোগিতায় প্রত্যেক দল প্রত্যেকের সাথে খেললে মোট খেলার সংখ্যা কটা? আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং আছে, টিমের সংখ্যা তো নেই। যদি এরকম কোশ্চেন দিয়ে দেয় তাহলে অ্যান্সার হবে নান অফ দিস, বলা সম্ভব নয়। IPL প্রতিযোগিতায় এটা 16টি দল তো। IPL প্রতিযোগিতায় 16টি দল, প্রত্যেক দল প্রত্যেকের সাথে খেলছে, তাহলে মোট খেলার সংখ্যা কটা? 240টা দাদা। তাহলে দেখো প্রত্যেকের সঙ্গে খেলছে মানে কি? ইন্ডিভিজুয়াল সেন্স। এখানে কি সেন্স কাজ করছে? সিঙ্গেল সেন্স। এই সেন্সটাই আমরা কাজে লাগাবো হ্যান্ডশেকের ক্ষেত্রে। হ্যান্ডশেকের কোশ্চেন এলে কিন্তু আমরা এই সেন্সটাই কাজে লাগাবো, বুঝতে পারছো? কারণ ইন্ডিভিজুয়ালি একজনের সঙ্গে একজনের কথা বলছে, আর আগে এগুলো একজনের সঙ্গে অনেকজনের কথা বলছে। তাহলে এখানে দেখো ফর্মুলা কি করতে হবে? n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। n মানে কি? নাম্বার অফ টিম। তাহলে 16 ইন্টু 15 বাই 2। 8 দুগুণে 16, 8 15 কত হবে? 120টা খেলা হয়ে যাবে। মোট খেলার সংখ্যা 120টি। দাদা একটু আরেকটা বলো 120। ফর্মুলাটা।
তাহলে n ইন্টু n মাইনাস 1/2, এটা কখন করবে, কাজে লাগাবে সিঙ্গেল সেন্স, মানে একজনের সঙ্গে একজনের, ঠিক আছে, একজনের সঙ্গে একজন যখন খেলবে সিঙ্গেল সেন্স বা হ্যান্ডশেক, একজনের সঙ্গে একজন হ্যান্ডশেক করছে, তখন সেক্ষেত্রে কিন্তু এই কনসেপ্ট কাজে লাগবে। আর আগের কোশ্চেনগুলো আমরা কি করছিলাম, একজন অনেককে দিচ্ছে গ্রিটিংস কার্ড, আবার তাকে আবার অনেকজন মেরে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা করবো n ইন্টু n মাইনাস 1। এখানে অ্যান্সার কি আসছে, 120টি। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখি আমাদের জন্য কি ওয়েট করছে, প্রত্যেকে দেখো। কোশ্চেন নাম্বার 16, ওয়ান লাইনার কোশ্চেন, সোজা কোশ্চেন, প্রত্যেকে দেখো। একটি ষড়ভুজের মোট কর্ণ সংখ্যা কত হবে? এগুলো সব ফর্মুলা না জানলে কিচ্ছু হবে না, নটি না? ফর্মুলা ফেলবে অ্যান্সার চলে আসবে। যারা জানি ফটাফট অ্যান্সার দিয়ে দেবে। দেখো ষড়ভুজ মানে কি বলতো, কটা বাহু বলতো ষড়ভুজের? 6টা, নটি। তাই তো? তাহলে ষড়ভুজের মোট কর্ণ সংখ্যা কত? সাপোজ যদি ষড়ভুজ না দিয়ে বলতো অষ্টভুজ, তাই তো, বা সপ্তভুজ বা পঞ্চভুজ, যা খুশি বলুক, তোমার কর্ণ সংখ্যা বের করার ফর্মুলাটা কি প্রত্যেকে লিখে নাও, n ইন্টু n মাইনাস 1/2 মাইনাস n। কোনো ষড়ভুজ বা বহুভুজের যে সংখ্যা দিচ্ছে, ষড়ভুজ বলো, পঞ্চভুজ বলো, অষ্টভুজ বলো, যখনই বলবে কর্ণ সংখ্যা কত, তখন তুমি কি ফর্মুলা ইউজ করবে, n ইন্টু n মাইনাস 1/2 মাইনাস n। দেখো এখানে ষড়ভুজ মানে 6টা বাহু, তাহলে n এর ভ্যালু কত, 6, ইন্টু 6 থেকে একবার দাও 5, ডিভাইডেড বাই 2, মাইনাস n মানে 6। তাহলে এখানে আসলে দেখো 3 দুগুণে 6, 3 5 15, মাইনাস 6। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, মোট কর্ণ সংখ্যা হয়ে যাবে 9টি। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, মোট কর্ণ সংখ্যা কটি হবে ষড়ভুজের, 9টি। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা, যখনই ষড়ভুজের বলো পঞ্চভুজের বলো কর্ণের সংখ্যা জানতে চাইবে, ফর্মুলা কি n ইন্টু n মাইনাস 1/2 বাই মাইনাস n করলেই চলে আসবে তোমার অ্যান্সার, চলে আসছে 9টি। চলো পরের কোশ্চেন, এই কোশ্চেন নাম্বার 17, প্রত্যেকে মন দিয়ে করো। 17 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। কোশ্চেন নাম্বার 17, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। চারটি মৌলিক সংখ্যার মধ্যে প্রথম তিনটির গুণফল 385, শেষ তিনটির গুণফল 1001, তাহলে সংখ্যাগুলি কত, এটা বলেছি। চারটি মৌলিক সংখ্যার মধ্যে প্রথম তিনটির গুণফল 385, শেষ তিনটির গুণফল 1001, তাহলে সংখ্যাগুলি কত? আমাদের এসআই এবং রেলের অফলাইন ব্যাচ সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে। অলরেডি আমাদের বেঙ্গল পুলিশ, আবগারি পুলিশের ক্লাস শুরু হয়ে গেছে, অফলাইনে ক্লাস চলছে অলরেডি, এবং আমরা খুব তাড়াতাড়ি সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে রেল এবং দাদা অফলাইন ব্যাচ বল- কবে হবে? বলছি বেঙ্গল পুলিশের পরীক্ষা কি 26 তারিখ হবে সেপ্টেম্বরে? 26শে সেপ্টেম্বর হওয়ার চান্সই এখনো ঠিক আছে, 90%। আচ্ছা যদি 26 তারিখেই কনফার্ম হয়, তাহলে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই আমরা অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে পেয়ে যাবো, দেখতে পেয়ে যাবো। দিস ইজ আ গোল্ডেন টাইম। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য। সামনেই কিন্তু অনেকগুলো পরীক্ষা আসবে, শুরু হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দিয়ে, তার মাঝে চলে আসবে গ্রুপ ডি রেলের, তারপরে এসআই, তারপরে আবগারি পুলিশ, পরপর পরীক্ষা হবে। কিন্তু এরকম হতে পারে এক সপ্তাহ পরের সপ্তাহে পরপর পরীক্ষা, এ সপ্তাহ। চলো পরে দেখি কোশ্চেনটা কি আসছে, অ্যান্সার কি আসছে। সংখ্যাগুলো বলতে হবে, 5 7 11 13। আচ্ছা দেখি, তাহলে প্রথম তিনটে সংখ্যার গুণফল দিয়েছে 385, পরের তিনটের গুণফল দিয়েছে 1001। তাহলে আমি এগুলো কি করব, আগে উৎপাদকে বিশ্লেষণ করব। 385 আর 1001 কে যদি দেখো ভাঙি, আমি কত আসছে, 3 11 33, 5 11 55, আবার 9 11 99, 11 1 11। আবার দেখো যদি আমি এখানে
7 দিয়ে ভাঙি, 5 7 কে 35, 7 13 91। তাহলে কি কি সংখ্যা পাচ্ছি দেখো, সবই কিন্তু মৌলিক সংখ্যা পাচ্ছি, কারণ উৎপাদকে ভাঙলে কোনো সংখ্যা আমি মৌলিক সংখ্যায় পাই। তাহলে একটা সংখ্যা পাচ্ছি 5, একটা পাচ্ছি 7, একটা পাচ্ছি 11, একটা পাচ্ছি 13। দেখো 4টে সংখ্যা পেয়ে গেছি। আমাকে বলেছে সংখ্যাগুলো কি কি, তাহলে একটা 5, একটা 7, একটা 11, একটা 13। তাহলে অ্যান্সার কত আসে? 5 7 11 13। এদের মধ্যে দেখো 5 7 11 গুণ করলে আসবে 385, মানে প্রথম তিনটির গুণফল আসবে 385, আর শেষ তিনটির গুণফল মানে 7 11 13 গুণ করে দেখো 1001 আসবে। তাহলে অ্যান্সার আসছে কত? সংখ্যাগুলি কি কি? 5 7 11 13। জাস্ট উৎপাদক করো তাহলে চলে আসবে। ঠিক আছে বাবা, প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে বুঝেছো বাবা? হ্যাঁ দাদা। চলো পরে কোশ্চেন নাম্বার 18। স্যার হ্যাঁ বলো। স্যার আগের অঙ্কটায় যদি জোড় সংখ্যা দেওয়া থাকে তাহলে কি হতো? জোড় সংখ্যা, 4টি জোড় সংখ্যার যোগফল বলবে না গুণফল বলবে? গুণফল। যদি 4টে জোড় সংখ্যা বলে, তখন জোড় সংখ্যা বলে তো উৎপাদক করতে পারবো না, তখন আমাকে ওই x+2 x+4 ধরে পড়ে যেতে হবে। ও ঠিক আচ্ছা, আছে? ওই নিয়মে করতে, তাই তো? হ্যাঁ। চলো পরে কোশ্চেন নাম্বার 18 দেখো কি বলছে। 18 নম্বর কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের একটা ধাঁচ আছে, বুঝেছো? এই কোশ্চেন থেকে এইটাই তোমাকে জানতে চাইবে, আর তুমি যেটা বলছো ওটা থেকে তোমাকে গুণফল বলবো না, বলে যোগফল আছে। প্রত্যেকটা কোশ্চেনে আলাদা আলাদা নিজস্ব প্যাটার্ন আছে, বুঝেছো? এই কোশ্চেন থেকে এই কোশ্চেনটা তোমাকে জানতে চাইবে, এখান থেকে অন্য কিছু আর জানতে হবে না। আচ্ছা দেখো 18 নম্বর কোশ্চেন, একটা সিম্পল ছবি দিয়েছে, জাস্ট অ্যান্সার বলতে বলেছে ডিপির মান কত। বলবো দা? আচ্ছা এখানে পি ভ্যালুটা দেখো লেখা নেই, কিন্তু অ্যান্সার বলার দরকার নেই বাবা। দেখো এখানে পিটা হচ্ছে এখানটা, ওই যে পি। অ্যান্সার বলার দরকার নেই, বাকিরা করুক দেখি, যদি না পারো তুমি বলবে। এপির মান 2 সেন্টিমিটার, বিপির মান 6, সিপির মান 3, ডিপির মান কত? একদম সোজা কোশ্চেন, শুধু জানলেই হবে। তাহলে এপির মান দিয়েছে 2, এপির মান কত দিয়েছে? এটা 2। আর বিপির মান কত দিয়েছে? 6। সিপির মান কত দিয়েছে? 3। জানতে যে ডিপির মান কত, এটা জানতে চেয়েছে। দেখো তোমাদের দেখিয়ে দিলে এক্ষুনি পারবে। লিখে রাখো প্রত্যেকে, এপি ইন্টু বিপি ইকুয়ালস টু সিপি ইন্টু ডিপি। বলো চট করে বলো, অ্যান্সার কত আসছে তাহলে? 4। এপি ইন্টু বিপি ইকুয়ালস টু সিপি ইন্টু ডিপি। এই শুধু এইটুকু জানলেই হবে, আর কিছু নেই। তাহলে এপির মান দিয়েছে 2, বিপির মান দিয়েছে 6, সিপির মান দিয়েছে 3, ডিপির মান কত জানি না, ডিপি কে ডিপি লিখে দাও। তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে কত? 4। তাহলে ডিপির ভ্যালু কত আসছে? 4। তো একদম সোজা একটা কোশ্চেন, জাস্ট তুমি এপির সঙ্গে বিপির গুণ করো, এদের যে গুণফল সেটা নাকি সমান। কার সমান? সিপি আর ডিপির গুণফলের সমান। তাহলে এপি আর বিপির গুণ করলে কত আসছে? 6 দুগুণে 12। আর এই 12টা সমান সমান কার? সিপি আর ডিপির গুণফলের সমান। তাহলে 12, তাহলে 3-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 12 হবে? 4। ডিপির ভ্যালু কত হবে? 4। তো ছোট্ট কোশ্চেন, সোজা কোশ্চেন, শুধু জাস্ট নিয়মটা জানতে হবে, আর কিছু নেই। দেখো প্রত্যেক বুঝেছো? প্রত্যেক বুঝতে পেরেছো বাবা? দাদা এটা যোগ করলে হবে না? দাদা এটাই কি ফর্মুলা ওইটা বের করার? এটাই ফর্মুলা বাবা, এটাই ফর্মুলা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। এটা হচ্ছে একটা সার্কেলের প্রপার্টি, যেটা দেখালাম। পরের কোশ্চেন নাম্বার 19। চলো 19 নম্বর কোশ্চেন প্রত্যেক করো। প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। 20টি দ্রব্যের ক্রয় মূল্য সমান যদি এক্স দ্রব্যের বিক্রয় মূল্য 1, যদি 25% লাভ হয় তবে এক্স এর মূল্য কত? প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে বলো না। কারো এলে বলো কত আসছে? হলো দা? 16। কত আসছে বলো? 15 হবে। 16 দাদা।
16 আসছে। 20টি দ্রব্যের ক্রয় মূল্য সমান, যেহেতু এক্স দ্রব্যের বিক্রয় মূল্য একই। আমাকে বলেছে যদি 25% লাভ হয় তবে এক্স এর মূল্য কত। কি করে 16 আসছে বলো শুনি। সুজয় কত আসছে সুজয়? ওটা আমি তো অনুপাতের রেশিও করেছি, 16 এসছে তো। কি করে এসছে বলো একটু শুনি। আমি করলাম ওই যে 25%টাকে মানে 25/100 করে কাটাকুটি করে 1/4 আসলো। হুম, অনুপাতে করলাম 4 টাকা যদি ক্রয় মূল্য হয় তো 1 টাকা লাভ হচ্ছে উপরে, যদি 5 টাকা করেছে বিক্রয় মূল্য। এটা দামের রেশিওর উল্টো হচ্ছে তোমার দ্রব্যের রেশিও। তার মানে 4:5 করলাম, মানে 5:4 করলাম। 5-এর মান আমরা 20 ধরে নিচ্ছি। 5 সঙ্গে 4 গুণ করলে 20 হয়, তাহলে 4-এর সঙ্গে 4 গুণ করতে 16 এসেছে। ওটাই বললাম। আচ্ছা বাকিরা কি করেছো? এছাড়া বাকিরা কিছু করেছো? দেখো কি বলছে, 20টা দ্রব্যের ক্রয় মূল্য সমান, যেহেতু এক্স দ্রব্যের বিক্রয় মূল্য কি একই। যদি 25% লাভ হয় তাহলে দেখো 25% লাভ মানে নিশ্চয়ই 25/100 করেছো। যদি 25/100 করি কত আসছে, এখানে 1/4 নাকি? হুম। তার মানে 1 টাকা আর 4 টাকা, তাহলে ক্রয় মূল্য আর লাভ দুটো মিলে কত হচ্ছে? 5 টাকা নাকি? এটা বিক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য। 5টা কি পেয়ে গেলাম? বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। আচ্ছা 5 টাকা বিক্রয় মূল্য, যখন ক্রয় মূল্য কত ছিল? 4 টাকা, 4 টাকা। তাই না? ক্রয় মূল্য ছিল কত তখন? 4 টাকা। তাহলে 4 সমান সমানই কত ধরতে পারি? 20 নাকি? 4 সমান না না, ওটা রেশিও তো, এটা দামের রেশিও, ওটা তো দ্রব্য রেশিও উল্টো হবে। এটা 4:5, দ্রব্য 5:4 হয়ে যাবে। তাহলে দেখো 4:5 যদি আমি করি, 4টা হচ্ছে ক্রয় মূল্য, 5টা হচ্ছে বিক্রয় মূল্য। হ্যাঁ, এটা তো দামের রেশিও, এবার দ্রব্যের রেশিওটা উল্টো হয়ে যায়, তখন 5:4 হয়ে যায়। একদম ঠিক বলেছো, দাঁড়াও। তাহলে 4:5 হচ্ছে এটা দামের রেশিও, এটা হচ্ছে কস্টের রেশিও। আর যদি এটাকে আমরা উল্টে দিই 5:4, এটা কিসের রেশিও? এটা সংখ্যা রেশিও নাকি? দ্রব্যের সংখ্যা রেশিও। রেশিও। এবার দেখো এখানে এখানে ক্রয় মূল্য কোনটা এখানে, তাহলে তখন এখানে ক্রয় মূল্য যাচ্ছে 5, আর এখানে ক্রয় মূল্য কত আছে? 20টা দ্রব্য। তাহলে 5 সমান সমানই কত লিখতে পারি? 20। তাহলে 1 সমান কত লিখতে পারি? 4। তাহলে তখন এর মূল্য হয়ে যাবে কত? 1 যদি 4 হয় তাহলে 4 কত হবে? তাহলে এক্স এর মূল্য হয়ে যাবে 16। এটা একটা প্রসেস। বাকিরা অন্য কেউ কিছু করেছো? এটা একটা প্রসেস। বাকিরা যদি অন্যভাবে কিছু করে থাকো আমাকে একটু বলো। এইটা ভাবে করা যায়। আর কিভাবে করা যায় এটা? দাদা 20 × 100, 125/100 করলেই তো 16 আসছে। 20 স্যার অপশন করে করা যাবে স্যার এটা? 125। 16টাই 4টে, 1 আর 100। হ্যাঁ 16টাই 4টে। 1 আর 100। হ্যাঁ সে তো অপশন টেস্ট করে করা যাবে। অপশন টেস্ট তো লাস্টে হ্যাঁ। করবো। দাদা হ্যাঁ বলো। বলছি ওটা 125 না, ওটা 100/125। মানে উল্টে দেবো? হ্যাঁ ওটা উল্টে দিলেও 16 আসছে। তার মানে তুমি হচ্ছে রিভার্স ক্যালকুলেশন করেছো। হ্যাঁ দাদা। রিভার্স ক্যালকুলেশন করলেও 20 × 100/125, তাই তো? করলে কত হ্যাঁ। আসবে? 16। ওটাও 16 আসবে। এই দুটো ভাবে করা যায়, যে কোনো ভাবে করবে বা অপশন টেস্ট করে করতে পারো, অসুবিধা নেই। বুঝতে পারছো? চলো পরের কোশ্চেন দেখো। বা যেরকম ভাবে কাশীনাথ বললো যে 16টা যদি এর মূল্য হয় আর এখানে 20টা মূল্যের সমান, তার মানে 4টে করে লাভ করছে, তাই তো? 4টে লাভ হচ্ছে দেখো 16টার উপরে 4×4 = 16, আর 100 দিয়ে 4কে ভাগ করলে দেখো আসছে 25% লাভ হচ্ছে। ঠিকই আছে, তাহলে অ্যান্সার আসছে 16। পরের কোশ্চেন নাম্বার 20, প্রত্যেকে দেখো। 20 নম্বর কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে দেখো, অ্যান্সার কে বলো না। এটা ভেরি ইজি কোশ্চেন, একদমই সোজা কোশ্চেন। প্রথম 10 ওভারে ক্রিকেট খেলায় রান রেট ছিল মাত্র 3.2। বাকি 40 ওভারে 282 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে কত রান রেট হওয়া উচিত, এটা বলেছে। হয়ে গেছে দাদা? হ্যাঁ বলো, অ্যান্সার বলো।
6.25। তাহলে প্রথম 10 ওভারে রান রেট ছিল 3.2, তাহলে দেখো 10 ওভারে মোট রান কত করেছে, 10 গুণ 3.2 মানে 32 রান করে ফেলেছে। টার্গেট কত, 282, তার মধ্যে করে ফেলেছে কত, 32, তাহলে বাকি আছে কত, 6.25 250 রান বাকি থাকছে। এই 250 রান করতে হবে কত ওভারে, 40 ওভারে। 40 ওভারে। এক ওভারে এক ওভারে কত করে রান করতে হবে, দেখো 25 কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 6 24, 4 2 8, 4 5 20, প্রত্যেক ওভারে 6.25 করে রান করতে হবে। 10 ওভারে প্রত্যেক ওভারে 3.2 করে রান করে থাকে, 10 ওভারে অলরেডি কত রান তুলে ফেলেছে, 32 রান। আর টার্গেট কত, 282, তার মধ্যে 32 রান করে ফেলেছে, তাহলে বাকি থাকছে 250 রান। এটা বাকি 40 ওভারে করতে হবে, তাহলে এক ওভারে কত করে রান করতে হবে, 6.25 করে রান করতে হবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন নাম্বার 21 দেখো কি বলছে। একদমই সোজা কোশ্চেন, অ্যান্সার কেউ বলবে না। পরে যে কোশ্চেন আমরা যাব, কোশ্চেন নাম্বার 21। আচ্ছা 20টা দেখে নাও, যা প্রবলেম। এটা হচ্ছে 20 নম্বর কোশ্চেন, জাস্ট 2 লাইনের কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 21 দেখো। অপশন এ হবে। এটা তো একদমই সোজা কোশ্চেন দিয়েছে। হ্যাঁ দাদা, অপশন এ। অ্যান্সার এটা কি হবে, প্রত্যেকে করো মন দিয়ে অ্যান্সার। কেউ বলো অ্যান্সার বলে দাও। এটা আর কি বলবে, আর সোজা কোশ্চেন একদম। বলো অপশন বি। অপশন বি দাদা, 7.2 বেরোচ্ছে। 7.2। 7.2, আচ্ছা বাকিরা কি বলছো? কি অপশন? একটি লোক 600 মিটার দীর্ঘ রাস্তা 5 মিনিটে অতিক্রম করেছে, তাহলে গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার, এটা বলেছে। বলে দাও, যে করেছো একটু বলে দাও। 5 দাদা, মিনিটে যাচ্ছে। দূরত্ব বাই সময়, হ্যাঁ বলো। দূরত্ব হচ্ছে 600 মিটার, বাই সময় আছে 5 মিনিট। মিনিটটারে 5 মিনিট টাইম সেকেন্ডে করে দিলাম, মানে 5 এর 60 গুণ করলাম, আর গুণ করে এটা সেকেন্ড মিটার পার কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে তো 18/5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। নর্মাল ঐকিক নিয়মে করলেও হয়ে যায়। 5 মিনিটে যা 600 মিটার, 1 মিনিটে যাবে কত, 7 মিনিটে যাবে কত। 5 মিনিটে যাচ্ছে 600 মিটার, 1 মিনিটে কত যাচ্ছে, 600/5 মিটার, আর 60 মিনিটে কত যাবে করলে কত আসছে, 600/5 গুণ 60, 800। তাহলে আসছে দেখো এখানে আসছে 12, 7200, 7200 মানে কত, 72 কিলোমিটার, মানে 7.2 কিলোমিটার। একে যদি 1000 দিয়ে ভাগ করি কত আসবে, 7.2 কিলোমিটার। এটা হচ্ছে পাতি নিয়ম, এটা করতে পারো। ঠিক আছে, চলো এটা একদম সোজা কোশ্চেন ছিল, একদম সোজা কোশ্চেন। 5 মিনিটে যাচ্ছে 600 মিটার, 1 মিনিটে কত যাচ্ছে, কম যাবে 600/5, আর প্রতি ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত যাবে, করলে আসছে 7200। এটা হচ্ছে মিটার, মিটার থেকে কিলোমিটার ট্রান্সফার করো, 1000 দিয়ে ভাগ করে দাও, চলে আসবে 7.2 কিলোমিটার। চলো পরের কোশ্চেন নাম্বার 22। একদমই সোজা কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো। 22 নম্বর কোশ্চেন, প্রত্যেকে মন দিয়ে করো, অ্যান্সার কে দেবো না। তো 4 বছর। আচ্ছা বাকিরা করো বাবা। 7 বছর। একটা সিম্পল ইন্টারেস্টে কোশ্চেন দিয়েছে, বার্ষিক 4.5% সুদের হারে সাধারণ সুদে কত সময়ে 450 টাকা বেড়ে 81 টাকা হবে। তাহলে আমরা কি জানি, SI ইকুয়ালস টু PTR/100, এই ফর্মুলায় বসালে কি হবে, আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সুদের হার কত হয়েছে, 81 টাকা, প্রিন্সিপাল কত ছিল, 450 টাকা, টাইম কত জানি না, রেট অফ ইন্টারেস্ট কত, 4.5%, মানে 4.5/100। আমি এই দশমিক তুলে আর একটা শূন্য বসিয়ে দিলাম, শূন্য শূন্য কাটলাম, উপরে পরে কাটাকুটি যায়, 9 9 81, 5 9 45, আবার এখানে 5 9 45, তাহলে 5 5 25, 25 কে 100 দিয়ে ভাগ করলে তাহলে টাইম আসছে 4 ইয়ার্স। অ্যান্সার কত হবে, 4 বছর। অ্যান্সার কত আসছে, অপশন ডি, 4 বছর সঠিক অ্যান্সার। ঠিক আছে, একদম সোজা কোশ্চেন ছিল,
সিম্পল ইন্টারেস্ট এটা বেসিক লেভেলে কোশ্চেন ছিল, জাস্ট যার যার ভ্যালু বলেছে সেখানে বসাও, আর যেটা জানতে চেয়েছে ওই জায়গাটা ফাঁকা রাখো, ক্যালকুলেশন করো, চলে আসছে টি মানে টাইম, আসছে 4 বছর। ঠিক আছে, চলো পরে কোশ্চেন নাম্বার 23। 23 নম্বর কোশ্চেন প্রত্যেকে দেখো। একটি ছক্কা দুবার ছোঁড়াতে মোট 9 সংখ্যা হওয়ার সম্ভাবনা কতবার? বলো, কারো যদি আসে বলো। দাদা এটা ফ্যাক্টরিয়াল ভাবে হ্যাঁ বলো। করতে হবে এটা? হ্যাঁ করে দেখো কত আসছে। 12 আসছে হ্যাঁ তো, 12। একেবারে বাকিদের দেখছি কি আসছে। ऑप्शन डी सर अगर কত আসছে? একের 6 আসছে দাদা। সবারই কি আসছে দেখি, বাকিরা করো, বাকিরা যারা পাচ্ছ না করো। এটাও কিন্তু প্রবাবিলিটি কোশ্চেন। কত এসছে আনসার? অপশন এ এসছে দাদা। বাকিদের কত আসছে? 12 হচ্ছে। এটা অ্যান্সার হবে, দেখো সুজয় কত আসছে? সুজয় বুঝতে পারছি না, একের নয় কি? দেখো ছক্কাটা ছুঁড়বে তুমি কবার? দুবার, তাই না? 36 তো হবে এখানে। দেখো ছক্কাটা যদি তুমি দুবার ছোড়ো তাহলে আমার বলেছে মোট 9 হওয়ার সংখ্যা কতবার সম্ভাবনা আছে। যদি আমরা দুবার ছুড়ি, দেখো হতে পারে যে 9 দুবারই পড়লো না, হতে পারে একবার 9 পড়েছে তারপরে এবার পড়লো না, হতে পারে প্রথমবার পড়েনি তারপরে এবার পড়েছে, এরকম ভাবে কিন্তু 4বার সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখো মোট 9 হওয়ার সম্ভাবনা কত? 4 9 36, আর 9/36 মানে এখানে একের 4 তো নেই, তাহলে 1/9 করবে অ্যান্সার। এটা অ্যান্সার 1/9। ঠিক আছে, এখানে কিভাবে করবে আমি বলে দিচ্ছি, এটা ফর্মুলা যদি আছে, প্রবাবিলিটি এটা চ্যাপ্টারের মধ্যে পড়ছে। যেহেতু ছক্কাটা তুমি দুবার ছুঁড়ছো ঠিকই, বাট দেখো 9 যে সংখ্যাটা পড়বে ওটা তুমি একবারই দেখতে পাবে না, তাই যত সংখ্যা বলবে, যত সংখ্যাটা মোট আসবে তুমি সেই সংখ্যাটাকে নিচে রাখবে আর উপরে 1 লিখে দেবে, তাহলে অ্যান্সার চলে আসবে 1/9। এটা প্রবাবিলিটি কোশ্চেন, এর ব্যাখ্যাটা অনেকটাই আছে, জাস্ট তুমি এইভাবে এখন মনে রাখো, তবে যখন প্রবাবিলিটি চ্যাপ্টার করাও বুঝিয়ে দেবো। এখানে অ্যান্সার কত আসছে? 1/9 ইজ দ্য কারেক্ট। মোট যত সংখ্যা হওয়ার কথা বলবে সেটাকে নিচে রাখবে, আর যেহেতু সংখ্যাটা চোখের সামনে একবারই দেখার চান্স আছে তাই উপরে 1 লিখবে, 1/9 হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আপাতত এইভাবে করে রাখো, পরে এটা ব্যাখ্যা আমি দিয়ে দেবো যখন এই চ্যাপ্টার করাবো। ঠিক আছে, এরকম ভাবে অল্প টাইমে বোঝানো খুবই চাপ, তোমার ফর্মুলা আছে, তোমার বেসিক থেকে পুরোটা বোঝাতে হবে। চলো পরে কোশ্চেন নাম্বার 24 প্রত্যেকে দেখো। আচ্ছা 24 আর 25, 24 25 এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে করবে, 24 অবধি থাক। ঠিক আছে,
24 আর 25 এই দুটো অঙ্ক করবে, প্লাস আগের দিনে 5খানা কোশ্চেন আছে, এগুলো করে রাখবে। তো তোমরা স্ক্রিনশট করো, বাড়িতে করে রাখবে এই দুটো, 24 আর 25 নম্বরটা। এই দুটো অঙ্ক এতগুলো করে দিলাম, দুটো হচ্ছে হোম টাস্ক থাক, তোমরা করবে, পরের দিন দেখিয়ে দেওয়া হবে। কারো কোনো স্ক্রিনশট করা বাকি থাকলে আমাকে বলো, আমি দেখিয়ে দিচ্ছি। দাদা 24টা আরেকবার যাও। 24 নম্বর আর 25 নম্বর টুকে রাখো। এই দুটো কোশ্চেন বাড়িতে করবে, ঠিক আছে? আর তোমাদের অফলাইন ক্লাসটা কবে হবে সেপ্টেম্বরে, আমি বলে দিচ্ছি টাইমটা, চিন্তা নেই, তাতেই বলে দিচ্ছি। এটা 24 নম্বর আর 25 নম্বর। এটা দাদা 1 থেকে 4 পর্যন্ত দেখান। 1 থেকে 4 যার যেটা স্ক্রিনশট বাকি আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। পারমুটেশন কম্বিনেশনের চ্যাপ্টারটা একদিন করাবো, ঠিক আছে? খুব ভালো চ্যাপ্টার, মানে এগুলো আরো সুবিধা হবে। এটা 1 নম্বর কোশ্চেন, যার স্ক্রিনশট করা বাকি করে নাও। এটা 2 নম্বর কোশ্চেন। দুইয়ের পরে আসবো 3, এটা 3 নম্বর। সাউন্ডটা মিউট করো বাবা।